আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের নির্বাচিত বিষয় হচ্ছে উপকূলীয় কৃষি। এই পর্যায়ে থাকবে সুবর্ণচরের পানি সম্পদ উন্নয়ন বিষয়ক প্রতিবেদন। আকাশ ক্যামেরা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হলো সুবর্ণচরের চর জব্বার। এরকম 8টি ইউনিয়ন যথাক্রমে চর সুবর্ণচর, চর বাটা, চর ক্লার্ক, চর ওয়াবদা, চর জুবিলি, চর আমানুল্লাহ, চর মোহাম্মদপুর এবং চর জব্বার মিলে সুবর্ণচর উপজেলা। সুবর্ণচরের আয়তন 575.47 বর্গ কিলোমিটার। উল্লেখ্য, সুবর্ণচরের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে সমন্বিত কৃষি ইউনিট। এই ইউনিটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডকে পৃথক পৃথক খাত হিসাবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সমন্বিত কৃষি ইউনিটের প্রাণী সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রমের অংশবিশেষ। একথা ঠিক 80 দশক থেকে সুবর্ণচরের কৃষিতে আধুনিক প্রযুক্তির রূপান্তর ঘটলেও প্রাণী সম্পদে উন্নয়নে তেমনটি ঘটেনি। আমরা সবাই জানি একসময় সুবর্ণচর সহ নোয়াখালী জেলার উপকূলীয় চরাঞ্চলে মহিষ পালন করা হতো। নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ সহ সমুদ্র উপকূলীয় চরাঞ্চলে এই মহিষ পালন এখনো বিদ্যমান। তবে সুবর্ণচরের পূর্বের মতো মহিষ পালন দেখা যায় না, বরং পারিবারিক গবাদি পশু পালন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সম্প্রসারিত হয়েছে হাঁস মুরগি পালন, ছাগল পালন, ভেড়া পালন, গারল পালন ইত্যাদি। সুবর্ণচরে প্রাণী সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে সেটি হচ্ছে সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠান 2013 সাল থেকে পিকেএসএফ এর বিভিন্ন কর্মসূচির আওতায় সুবর্ণচরে প্রাণী সম্পদ উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কর্ম এলাকায় প্রায় 25 থেকে 27টা ইভেন্ট এবং নতুন নতুন প্রজাতি নিয়ে কাজ করছি মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য। তার মধ্যে আছে যেমন উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে গাভী পালন। উত্তম ব্যবস্থাপনার ক্ষেত্রে গাভী পালন বা গরু পালন করলে কি লাভটা হয়? উত্তম ব্যবস্থাপনায় গাভী পালন করলে পারে যেটা হয়, গাভীর বড় একটা সমস্যা থাকে মাস্টাইটিস, এই রোগটা থেকে প্রতিরোধ করা যায় উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে। তার সার্কুলেশন বেশি হবে এবং প্রতি বছর যে বাচ্চার ডিমান্ড থাকে বা বাচ্চার চাহিদা থাকে খামারিদের, তা নাহলে লোকসান হবে, সেটা ওভারকাম করার জন্যই আমরা এই বিশেষ উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে গাভী পালন করা। যে কাজগুলো করছেন তাতে অর্জন কেমন? দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কত অর্জিত হলো? এই প্রযুক্তিতে আমরা ফিডব্যাক পাচ্ছি এরকম যে গাভীগুলো 2.5 বছর 3 বছর পরে বাচ্চা প্রসব করতে, সেটা দেখা 14 মাস বা 15 মাস পরে আবার সময় কমে আসছে, লাভবান হচ্ছে এবং প্রোডাকশনও বাড়ছে, দুধের উৎপাদনটা বেড়ে গেছে এবং ম্যাস্টাইটিস যে রোগটা, সেই রোগটা থেকেও অব্যাহতি পাচ্ছে। এতে করে গবাদি পশু, অন্যান্য প্রাণী সম্পদ বিষয়ক আপনাদের কর্মসূচিগুলো কি? অন্যান্য প্রাণী সম্পদ যেমন আমরা ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালন করতেছি, আধা বাণিজ্যিক পদ্ধতিতে আমরা দেশি মুরগি পালন করতেছি, যেগুলো আপনার গ্রামে মানুষ সাধারণত পালন করে এবং এটা সাধারণত নারীদের বিশেষ একটা অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার দ্বার। এবং আমরা বিএলআর থেকে উন্নত জাতের দেশি মুরগি নিয়ে আসছি, বিশেষ করে গলাচিলা, হিলি এগুলো আনছি। এগুলো আনার পরে কি আপনাদের ব্রিডিং ফার্ম এগুলোকে পালন করেন আপনারা? মানে কিভাবে সরবরাহ করেন?
এগুলো আমরা সাধারণত ব্রিডিং ফার্মে আমাদের এই জায়গায় এই হ্যাচারি ফার্মে আছে। আপনারাই করেন? জি জি, আমাদের এই ফার্মে আপনার দেশি মুরগির প্যারেন্ট স্টক আছে, বাউ মুরগির প্যারেন্ট স্টক আছে, হিলি মুরগির প্যারেন্ট স্টক আছে, আপনার পেকিং হাঁসি প্যারেন্ট স্টক আছে, গারলে প্যারেন্ট স্টক আছে এবং মুররা মহিষের প্যারেন্ট স্টক আছে। আচ্ছা। এগুলো থেকে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো আমরা সম্প্রসারণের জন্য এই কর্ম এলাকায় সম্প্রসারণ করতেছি। আমরা যদি সংখ্যার ভিত্তিতে একটু পৃথক করতে চাই সবগুলো কর্মসূচির, আপনি যেমন হিল মুরগির কথা বললেন, ফ্রি রেঞ্জিং গরুর কথা বললেন, এগুলো সংখ্যা কেমন, উপকারভোগীর সংখ্যা কেমন? উপকারভোগীর সংখ্যা আমরা প্রতি বছর দেখা যায় যে 250 থেকে 300 বেনিফিশিয়ারিজ আমাদের আছে, যাদের আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তাদের হাতে কলমে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষতা উন্নয়ন করছি, খামার দিবস করছি, মাঠ দিবস করছি, পরামর্শ কেন্দ্র করছি এবং দেখা যায় যে মাঠ পর্যায়ে তাদের হাতে কলমে শেখানোর ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। ডাক্তার আনিসুর রহমানের কথার সূত্র ধরেই আমরা প্রথমেই যাব পূর্ব চরবাটার চর জুবাইরের বাজারের নূর করিমের বাড়ি। নূর করিম 8 বছর ধরে গবাদি পশু পালন করেন। নূর করিমের রয়েছে পারিবারিক গবাদি পশু খামার, কিন্তু সনাতনী খামার ব্যবস্থাপনায় নূর করিম খুব লাভবান হতে পারছিলেন না। অবশেষে গেল বছর থেকে নূর করিম সাগরিকার আর্থিক ও কারিগরি সহযোগিতায় তার খামারে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে গাভী পালন শুরু করেন। উত্তম ব্যবস্থাপনার চর্চা বলতে আমরা গাভী পালন করার জন্য যে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, গাভীর রক্ত সঞ্চালন ক্ষমতা সঠিক রাখা এবং গাভী থেকে প্রতি বছর একটি করে বাচ্চা উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই কাজগুলো করে থাকি। খামারের সাথে আপনার একটা ডে শেল্টার করা থাকবে, যেখানে গাভী উন্মুক্তভাবে চলাফেরা করবে এবং আপনার ও নিজের মতো করে চলবে, নিজের মতো করে ঘুরবে। এটাকে নিশ্চিত করার জন্য আমরা একটা ডে শেল্টার করে থাকি। এখানে ওর খাবারের পানির পাত্র, খাবারের পাত্র এগুলো নিশ্চিত করা হয়। এখান থেকে ও খাবে, ও নিজের মতো করে ঘুরবে। এর ফলে ওর শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব এটা নিশ্চিত হবে। এই উদ্দেশ্যটাকে আমরা সামনে রেখেই মূলত এই কাজটা করা। আমার ইনশাল্লাহ মনে হচ্ছে এটা ভালো একটা লাভ হবে, তার কারণ এটা অন্যান্য রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে বা যে কোনো মশা বা মাছিতে কামড়ানি থেকে বাঁচবে, বিভিন্ন রকমের মানে চলাফেরা করবে, এরা আসবে এখানে, রক্ত শূন্যতা বাড়বে। আগে আবদ্ধ থাকতো, আগে তো ওখানে বাধা থাকতো, মানে আসামির মতন আর কি। আচ্ছা, তো এখন সেটার থেকে মোটামুটি রক্ষা পাইলো। এখন কি সবগুলো গাভী নাকি এগুলার গাভী? এর কি বাচ্চা হবে? হ্যাঁ, বাচ্চা দিবে। তাদের তো একটা কথা আছে, একটা করে বাচ্চা প্রতি বছর হইতেই হবে, তাই না? হ্যাঁ। কয়টা বাচ্চা হবে, কয়টা গাভী আছে? আমার এখানে প্রায় গড়ের সরকারের 8টা গাভী আছে। এদিকে গবাদি পশু পালনে এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানের প্রাণী সম্পদ ইউনিট আরও ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণে নতুন নতুন খামারসমূহে প্রশিক্ষণ, প্রণোদনা ও কারিগরি সহযোগিতা প্রদান করছে। আপনি হলেন নুরুল আলম, জি। আপনি হলেন সকিনা খাতুন, জি। আপনি তো বিদেশে থাকেন, হ্যাঁ, এবং আপনি বাড়ি দেখাশোনা করেন। দেখাশোনা করি। এইখানে যে সাগরিকা একটা নতুন উদ্যোগ নিছে, কি নিছে? গরু পালন করতেন, হ্যাঁ। এখন আপনাকে বলছে যে বাইরে জায়গা করে দেন, বাউন্ডারি করেন, তাতে গরু ভালো থাকবে। হ্যাঁ, এই যে করছেন, করছি। অনেক খরচ করতেছেন না? করছি। তাতে কি মনে হয়? মানে ভালোর জন্য করেছি আর কি, গরুরে মানে বাইর করে হাঁটা চলার জন্য কি 10 মিনিট বা 15 মিনিট হাঁটাই, মানে আবার ঘরে মানে নিয়ে যাব আর কি। এখন সে মানে হাঁটাচলা করলে মানে রোগ ব্যাধিও দেখা দেবে না। এবার তো নতুন শুরু করলেন। জি। এখন সাহেব, আপনি তো বিদেশে থাকেন, আপনার কি মনে হচ্ছে এই যে পরিকল্পনা একটা সুন্দর, এটা কি মনে হচ্ছে আপনার কাছে? না, এটা ইনশাল্লাহ ভালো উদ্যোগ। সাগরিকার তত্ত্বাবধানে আমরা যে কথাগুলো বলছি, গরু রোগ বলাতে এই তো খরচ অনেক হবে, কিন্তু আপনি তো কখন করেন না, কি আপনি খরচ পোষাতে পারবেন? মাশাআল্লাহ, ইনশাল্লাহ হারবো, ইনশাল্লাহ। গবাদি পশু খামার থেকে আমরা এখন পূর্ব চরবাটার নবীন মহিলা সমিতির সদস্য রাশেদা বেগমের বাড়িতে। রাশেদা বেগম তার বাড়ির উঠানে নিবিড় ফ্রি রেঞ্জিং বা উন্মুক্ত পদ্ধতিতে দেশি মুরগি প্যারেন্ট পালন করছেন। রাশেদা বেগম, আপনি তো সবসময় মুরগি পালন করেন, তাই না? তো
তো আগে কিভাবে পালন করতেন, এখন কিভাবে করেন একটু বলেন তো আমাদেরকে। আগে ধরেন আমি মুরগি পালন করতাম যে হিসাবে সচরাচর এমনিতে সারি দিয়ে পালন করতাম, বা ওই ধরনের ভ্যাকসিন মেডিসিনগুলো তেমন একটা ব্যবহার করতাম না। আর এখন বর্তমানে যেটা এটা হচ্ছে আমি সবসময় মেডিসিন ব্যবহার করি। এখন বর্তমানে কি আপনি দেশি মুরগির প্যারেন্ট স্টক করতেছেন? জি জি। কি জাত এটা? এটা গলাচুলা বলে দেশি জাত। গলাচিলা দেশি জাত যেটা এটা। এই জাতগুলা তো সব প্রাকৃতিক ঘাস, লতা পাতা, শাক, সবজি, বিভিন্ন পোকামাকড় সবকিছু খায়। এদের পালনের ইয়েটা একটু সহজ মনে হইতেছে আমার থেকে। এগুলো কতদিনের বাচ্চা এগুলো? এগুলো মানে কয় মাস? 2 মাস বয়স হয়েছে। তো কবে ডিম দেবে, কতদিন পরে ডিম দেবে? 5 মাস পর থেকে ডিম দেওয়া শুরু। আপনি তো বাচ্চাও তুলবেন? জি। বাচ্চা কিভাবে তুলবেন? মেশিন পত্র আছে আপনার কাছে? না, আমার কাছে এখন মেশিন পত্র ওই ধরনের করি নাই। আমি আশা আছে আমি মেশিন করে মানে মেশিন দিয়ে বাচ্চা তুলবেন, বাচ্চাগুলোকে আপনি এলাকাতে বিক্রি করবেন। এবার যাব পেকিন হাঁস খামারে। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা পেকিন হাঁস পালনে উপকারভোগীদের ঘর নির্মাণের জন্য প্রণোদনা সহ নিয়মিত কারিগরি সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশে হিলি মুরগি পালন খুব একটা সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে প্রতিষ্ঠান তাদের উপকারভোগীদের মধ্যে এই হিলি মুরগি পালন কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে অনেকগুলো সদস্য অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে চরবাটার স্বর্ণালী মহিলা সমিতির লুৎফা বেগম। তিনি এই হিলি মুরগি পালন শুরু করেছেন। এটা প্রদর্শনী খামার। এই খামারটি যদি সফলভাবে পরিচালিত হয়, আগামীতে প্রতিষ্ঠান ভাবছে এই অঞ্চলে হিলি মুরগি পালন একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। আমরা এখন দেখব হিলি মুরগির কেমন। অনেকে হয়তো হিলি মুরগি আপনারা নাম শুনেছেন, দেখেননি। আমরা এখন ভিতরে দেখব হিলি মুরগির আকার কেমন এবং দেখতে কেমন। এটাই হচ্ছে পাহাড়ি হিলি মুরগি। এটা আমি সাগরিকা থেকে সংগ্রহ করেছি। এই প্রথমবারের মতো আমাদের সুবর্ণচরে প্রদর্শনী খামার হিসাবে আমারটাই 30 পিস মুরগি এনেছি। আমি চেষ্টা করছি যে এটা থেকে বাচ্চা উৎপাদন করার। আলামিন বাপি, এই খামারটির সদস্য হলো লুৎফা বেগম, আপনার মা। আপনারাই দেখাশোনা করেন। সে হলো সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার একটা সমিতির সদস্য। একটু আগে আপনি হিলি মুরগির বর্ণনা দিচ্ছিলেন। এটা একটা দুর্লভ মুরগি যেটাকে আমাদের সবাই পালন করে। আপনি এই উদ্যোগ কেন? আপনি যেহেতু আপনি খামারের সাথে সম্পৃক্ত না, আপনি ব্যবসা করেন, কেন এই হিলি মুরগি পালনের প্রতি আগ্রহ আপনার তৈরি হলো? অ্যাকচুয়ালি আমি 2021 সালের লাস্টের দিকে যখন জব ছেড়ে দিই, তখন আমার ভিতরে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা করব। হিলি মুরগি পালন তো একটা কঠিন বিষয়। তো এই কঠিন বিষয়গুলো আপনি 30টা মুরগি বাচ্চা এনেছেন, আজকে 3 মাসের বয়স, এগুলো কোনো মোরগ দেখাচ্ছে? কোনো মৃত্যু হয়েছে কোনোটা? না না না, আমার একেবারেই কোনো একটা মৃত্যু হয়নি। ইনশাল্লাহ ভালো আছে। গ্রোথ। এই সাপোর্টগুলো কোথায় পাচ্ছেন? টেকনিক্যাল সাপোর্টগুলো? এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদেরকে সবসময় সাগরিকা সমাজ উন্নয়নের যে মাঠকর্মী আছে। এই হিলি মুরগি খাবারটা কি দেন, কি খায় এগুলো? এরা সবই খায়। এরা ফিড খাচ্ছে, তারপরে আমাদের দেশি মুরগির মতো গম, খুদ, মানে যতগুলো সুষম খাদ্য আছে সবই খাচ্ছে। তার পাশাপাশি আমরা সবজিটা দিচ্ছি। আমাদের স্থানীয় মুরগির জাতগুলোর মধ্যে এই হিলি মুরগির পার্থক্য কেমন আপনি লক্ষ্য করেছেন? বলেন তো, আপনার নিজের কি মনে হয়? এটা আমার যতটুকু পার্থক্য মনে হয়েছে, এটা সবচেয়ে বেশি যেটা খুব অল্প দিনে গ্রোথ চলে আসতেছে। যে 3 মাস আমি এখন 3 মাস আপনি ডিম কবে দিয়ে শুরু করবে? 3 মাস 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। আর এখন 3 মাসে প্রায় 1 কেজি প্লাস আছে। আপনি কি এটাকে নিয়ে আগামীতে কিছু ভাবছেন যে যদি সফল হন, কারণ এটা মডেল খামার, তাহলে কি এটা কি বাড়ানোর কোনো আপনার ইচ্ছা আছে? না, এটা অবশ্যই, যেহেতু আমাকে দিয়ে প্রদর্শনী করানো হচ্ছে, তাই আমি এটাকে ডে বাই ডে ডেভেলপ করার মডেল, মানে হিলি মডেল। আমি যদি এখানে সাকসেস হয়, অবশ্যই বাণিজ্যিক আকারে আমি বেশি করে শুরু করব। একটা চমৎকার কর্মসূচি দেখলাম, যেখানে আপনি উত্তম চর্চার মাধ্যমে গবাদি পশু পালিত হচ্ছে, আপনারা সেট বাউন্ডারি তৈরি করছেন, তারপরে স্থানীয় গলাচলা মুরগির বাচ্চা তৈরি হচ্ছে, হিলি মুরগির প্যারেন্ট স্টক হচ্ছে, তারপরে পেকিং হার হচ্ছে, নানা রকম কৃষকরা সম্পৃক্ত এই সমস্ত কাজে। তাহলে এই সমস্ত প্রযুক্তি সম্প্রসারণের জন্য আর কি ধরনের আগামী পরিকল্পনা আপনাদের? কারণ আপনারা ফিডব্যাক পাচ্ছেন, আউটপুট পাচ্ছেন। আমরা সর্বদাই নতুনত্ব জাত, নতুনত্ব যে রিসার্চের রেজাল্টগুলো নিয়ে আসছি। আমরা ইতিমধ্যে বাউ ডাক যেটা
একেবারে রিসেন্ট রিসার্চ হচ্ছে কেবল, সেটাও আমাদের এই অঞ্চলে নিয়ে আসছে। আপনি বেশ কয়েক বছর ধরে এই সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে কাজ করছেন। আপনার সময় থেকে যাবৎকালের অর্জনটা কি আসলে আমরা যে এক কথা বলতে চাই? আসলে প্রতি বছরে আমাদের অর্জনটা বাড়তেছে। প্রথম শুরু যে অবস্থা ছিল তখন খুব কম নিয়ে শুরু করছিলাম, এখন আমরা আরো ব্যাপক আগে সম্প্রসারণ। কতজন উপকারভোগী তৈরি হয়েছে এখন? এখন আমাদের কমপক্ষে ১৫০০ উপকারভোগী আছে এই অঞ্চলে। তার মধ্যে এবং শুধু আমাদের এই অঞ্চলে না, আমরা নোয়াখালী, ফেনী, তারপর দূর দূরান্ত থেকে, তারপর চাঁদপুর, লক্ষ্মীপুর, এরা এসে আমাদের এই জায়গা থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোন এইগুলো মুরগি না গরু ছাগল, কোনটা বেশি সবচেয়ে সম্পৃক্ত উপকারভোগী? উপকারভোগী যেহেতু আমাদের নারী বেশি, সেই জন্য তারা বেশি হাঁস মুরগি বেশি সম্পৃক্ত। এদেরকে আপনারা ছোট ছোট ক্ষুদ্র ঋণ প্রদান করেন? যে ছোট ছোট ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়, এবং যারা যারা উৎসাহী হয়, এবং শুধু আমরা এই যে দিচ্ছি তা না, আমাদের দেখা দেখি কিছু আরো রিফ্লেক্স হচ্ছে, মানে ওরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই অনুকরণ করে করতেছে। রিকভারি হার কেমন? রিকভারি হার 100% প্রায়। এটা লোকসান হয় না, যেহেতু আমরা সাপোর্ট দিই, ডাক্তারি সাপোর্ট বলে দিচ্ছি। জি, আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা এসআরডিআই এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন রবি মৌসুমকে কেন্দ্র করে ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার MSTL যমুনা, মধুমতি, ব্রহ্মপুত্র, তিতাস, কর্ণফুলী, রূপসা, তিস্তা, করতোয়া ও কীর্তনখোলা নির্দিষ্ট তারিখ মোতাবেক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৬৪টি উপজেলায় পরিভ্রমণ করবে। পরিভ্রমণের তারিখ অনুযায়ী আপনার জমির মাটি সরেজমিনে পরীক্ষা করে সারের প্রয়োগ মাত্রা জেনে নিন এবং জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। আপনার উপজেলায় পরিভ্রমণের তারিখ সহ বিস্তারিত তথ্য জানবার জন্য আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অথবা উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। এই ছিল সুবর্ণচরের প্রাণী সম্পদ বিষয়ক উন্নয়নে আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাতৃমানুষ। সকলকে ধন্যবাদ।